রসায়ন সূত্রের কার্ডের দ্বিতীয় অধ্যায়ে আছি আমরা। দেখো তাহলে এখানে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কি ইনফরমেশনগুলো তোমাদের জন্য দিচ্ছি। প্রথম কথা হচ্ছে দ্বিতীয় অধ্যায় কিন্তু আমাদের ব্যাপন নিয়ে অনেক আলোচনা আছে। তো আমরা এই সূত্রের কার্ডে আমাদের ব্যাপনটাকেই বেশি ফোকাস করা হয়েছে। তো ফার্স্টে কি বলা হচ্ছে দেখো, যে পদার্থের ছড়িয়ে পড়তে কম সময় লাগে, অর্থাৎ টি কম, যে পদার্থে ছড়িয়ে পড়তে কম সময় লাগে, যে টি কম তার ব্যাপন হার আর বেশি, টি কম হলে ব্যাপন হার আর বেশি হবে। আচ্ছা, যে পদার্থের আণবিক ভর এম বেশি হবে তার ব্যাপন হার আর কম হবে, অর্থাৎ আর এর সাথে এম এর সম্পর্ক কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে আর এর সাথে এম এর সম্পর্ক। আচ্ছা, তাপমাত্রা টি বাড়লে ব্যাপন হার আর বাড়বে, অর্থাৎ টি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক। মানে তুমি যত কোনো একটা বস্তুর তাপমাত্রা বাড়াবা বা দ্রবণের তাপমাত্রা যত বাড়াবা ওই বস্তুর ব্যাপন হার তত বৃদ্ধি পাবে। তারপরে বলতেছে দেখো, পদার্থ অনুযায়ী ব্যাপন হারের ক্রম কি, গ্যাসীয় পদার্থের ব্যাপন হার সব থেকে বেশি, তারপরে তরল পদার্থের, তারপরে কঠিন পদার্থের, অর্থাৎ গ্যাসীয় পদার্থের ব্যাপন হারটা সব থেকে বেশি হবে, এরপরে তরল পদার্থের, এরপরে কঠিন পদার্থের। দেন 5 নম্বরে বলতেছে দেখো যে ঘনমাত্রা অনুযায়ী ব্যাপনের দিক, মানে আমরা জানি যে ব্যাপন ঘনমাত্রার উপর নির্ভরশীল। তো ব্যাপন কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে আর কি। সেই কথাটাই বলা হচ্ছে যে ব্যাপনের দিক সবসময় হয় উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে। আচ্ছা, তো আমরা এইটুকু পেলাম। তো দেখো ব্যাপনের নির্ভরশীলতা নিয়ে কথা বললাম, এবার আসো ব্যাপনের গাণিতিক ফর্মুলা। তো আমরা এখান থেকে মোটামুটিভাবে 4টা পরিচিত সূত্র, ব্যাপন রিলেটেড 4টা পরিচিত সূত্র আমরা এখান থেকে পেয়েছি। আগে আসো একটু সূত্রের যে উপাদানগুলো আছে এদের সাথে পরিচয় করিয়ে দিই। R1 বলতে বোঝানো হচ্ছে প্রথম যে গ্যাস, সেই গ্যাসের ব্যাপন হার। তুমি যে কোনো, ধরো তোমাকে দুইটা গ্যাস দেওয়া হলো, ফর এক্সাম্পল সেটা একটা হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর একটা ধরো অ্যামোনিয়া গ্যাস, তুমি যে কোনো একটাকে R1 ধরতে পারো। তবে যদি এটাকে R1 ধরো তাহলে এটা হবে R2, অথবা এটাকে R1 ধরলে এটা হবে R2। সো যে কোনো দুইটা গ্যাসের মধ্যে যখন আমরা কম্পেয়ার করবো, এদের একটাকে আমরা 1 ধরবো আর একটাকে আমরা 2 ধরবো, এবং 1 দ্বারা প্রথম গ্যাসের ব্যাপনের হার, 2 দ্বারা দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার। M1 দেখো কি বলছে, প্রথম গ্যাসের আণবিক ভর, তুমি যেটাকে R1 ধরবা ওইটার আণবিক ভরকে ধরবো আমরা আবার M1। ধরো যদি অ্যামোনিয়া গ্যাস আমার R1 হয় তাহলে M1 হবে 17, অথবা কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি R1 হয় তাহলে M1 হবে 44, এইভাবে আর কি। আর হচ্ছে R2 হবে M2, মানে R2 গ্যাসের আণবিক ভর হবে M2, দ্বিতীয় গ্যাসের আণবিক ভর। আচ্ছা, D1 কি বুঝাচ্ছে দেখো, প্রথম গ্যাসের ঘনত্ব, D2 দ্বারা বোঝানো হচ্ছে দ্বিতীয় গ্যাসের ঘনত্ব, T1 দ্বারা প্রথম গ্যাসের ব্যাপন সময়, অর্থাৎ একটা গ্যাস ছড়িয়ে পড়তে কতটুকু সময় নিচ্ছে, ব্যাপিত হওয়ার যে সময়টা, ব্যাপিত হওয়ার সময়টা, এটাকে আমরা বলতেছি T1। আর T2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের ব্যাপনের সময়, অর্থাৎ দ্বিতীয় গ্যাসটা ছড়িয়ে পড়তে যেইটুকু সময় নিচ্ছে সেটা হচ্ছে T2। আচ্ছা, সেটা গেল পরিচিতি। এবারে আসলে ফর্মুলা কি হবে দেখো, 1 নম্বর ফর্মুলা আমাকে বলেছে R1/R2 √M2/M1। তো এটা আমরা কিন্তু ওই যে আমরা দেখেছিলাম যে কোনো বস্তুর ব্যাপনের হার এর আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এই ফর্মুলা থেকেই কিন্তু আমাদের এই সূত্রটা আসতেছে, প্রথম সূত্রটা এই ফর্মুলা থেকে আসতেছে। গেল, আমরা যাচ্ছি আমাদের এবার দ্বিতীয় যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে। দেখো দ্বিতীয় ফর্মুলা কি বলেছে, R1/R2 √2/D2/D1। এটা হলো এই যে গ্যাসের ঘনত্ব, তাহলে গ্যাসের ঘনত্বের সাথে সম্পর্ক কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ তুমি চাইলে এইভাবে লিখতে পারো বর্গমূলের D, বর্গমূলের ব্যস্তানুপাতিক। 3 নাম্বারটা হচ্ছে R1/R2 T2/T1, অর্থাৎ এটা হচ্ছে শুধুমাত্র ব্যস্তানুপাতিক। 3 নম্বর সূত্র হচ্ছে শুধুমাত্র ব্যস্তানুপাতিক, কার সাথে, টি এর সাথে, অর্থাৎ কোনো বস্তুর ব্যাপিত হতে যত সময় কম নেবে ওই বস্তুর ব্যাপন হার তত বেশি। মানে কোনো একটা বস্তু ছড়িয়ে পড়তে সে যত কম সময় নেবে তার ব্যাপন হার তত বেশি। তাহলে এই গেল আমাদের 3টে সূত্র। 4 নম্বর সূত্র হচ্ছে দেখো, 4 নম্বর সূত্র হচ্ছে 1 নম্বর সূত্র এবং 3 নম্বর সূত্রের মিশ্রণ। 4 নম্বর সূত্র হচ্ছে 1 এবং 3, এই দুটো সূত্রের কম্বিনেশন। দেখো R1/R2 √M2/M1, R1/R2 T2/T1। তাহলে দেখো দুইটা তো R1/R2, তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় T2/T1, আর এখান থেকে কি লেখা যায় √M2/M1। এই দুটো সূত্রকে কম্বিনেশন করে আমরা এই 4 নম্বর সূত্রটা তৈরি করলাম। ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে ব্যাপনের নির্ভরশীলতা বলো, ব্যাপনের গাণিতিক ফর্মুলা বলো, এগুলো আমরা এখানে আলোচনা করে দিলাম। এখান থেকে তোমরা এমসিকিউতে প্রশ্ন কমন পাবা, এবং এই যে সূত্রগুলো দেখালাম এই সূত্রগুলো থেকে তোমরা সিকিউর গাণিতিক সমস্যা সমাধান করতে পারবা। আশা করছি তোমাদের কাছে এই দ্বিতীয় অধ্যায়ের টপিকটুকু ক্লিয়ার।